কুয়েতে ড্রোন হামলায় 15 মার্কিন সেনা আহত। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আক্রমণের দাবি আইআরজিসির। পেন্টাগনের অস্বীকার। ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। হরমুজ খুলতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কার প্রত্যাখ্যান। স্থায়ী সমাধান চায় তেহরান। যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। এর মধ্যেই অব্যাহত রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা। এদিকে তুরস্কে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনায় 3 জন নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের মধ্যাঞ্চল। মঙ্গলবারও ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা ছোড়ে ইরানি বাহিনী। এতে ইসরায়েলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লক্ষ্যবস্তু করা হয় কুয়েতের আলী আল সালেম, ইরাকের সোলাইমানিয়া সহ অন্যান্য ঘাঁটিও। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হন। যুক্তরাষ্ট্রের উভচর যুদ্ধজাহাজে হামলার দাবিও করেছে আইআরজিসি, যদিও তা প্রত্যাখ্যান করেছে পেন্টাগন। ইরানের হামলার জবাবে দেশটির সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায় ভয়াবহ আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন হয় এখানে। এছাড়া বুশেরাহ বিমানবন্দর, পারমাণবিক গবেষণা কেন্দ্র ও একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ব্যাপক হামলা চালানো হয়। ইরানিদের জরুরি সতর্কবার্তা দিয়ে ট্রেন ব্যবহার না করার পাশাপাশি রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে আইডিএফ। লেবাননের নাবাতিয়া ও তাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবরও পাওয়া গেছে। চলমান হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার শেষ সময়সীমা বলেও হুঁশিয়ারি দেন তিনি। Every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইরানও। ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে তেহরান। শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। একই সঙ্গে পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাত স্থায়ীভাবে বন্ধের শর্ত জুড়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটাম আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হামলার হুমকির মুখে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল দেশগুলো খুঁজছে ভিন্ন পথ। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে সরাসরি চুক্তির পথ খুঁজছে ভারত, পাকিস্তান ও ফিলিপিন্সের মতো এশিয়ার দেশগুলো। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন কূটনীতির চালে কতটা সুরক্ষিত থাকবে বিশ্ব জ্বালানি সরবরাহ, এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, মঙ্গলবার রাতের মধ্যে হরমুজ প্রণালী না খুললে এক রাতেই গুঁড়িয়ে দেওয়া হবে ইরানকে। ওয়াশিংটনের এমন রণহুঙ্কারে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ঠিক তখনই দৃশ্যপটে ভিন্ন মাত্রা যোগ করছে এশিয়ার দেশগুলো। তেহরানের সঙ্গে গোপন ও প্রকাশ্য চুক্তির মাধ্যমে নিজেদের জাহাজ চলাচলের নিশ্চয়তা নিশ্চিত করছে ফিলিপিন্স, ভারত ও পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলো। তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কায় এখন আর কেবল হোয়াইট হাউসের ওপর ভরসা রাখতে পারছে না তারা। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 5 ভাগের 1 ভাগ যায় এই সরু জলপথ দিয়ে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ছাড়া বাকিদের জন্য এই পথ খোলা। এরই মধ্যে ফিলিপিন্স তাদের 98% তেলের চাহিদা মেটাতে তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শেষ করেছে। পিছিয়ে নেই ভারত ও পাকিস্তানও। কূটনৈতিক তৎপরতায় তারা নিজেদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে। এমনকি চীনও স্বীকার করেছে তেহরানের সবুজ সংকেত নিয়েই তাদের জাহাজগুলো ওই উত্তপ্ত জলপথ পাড়ি দিচ্ছে। জাহাজগুলো কোন শর্তে বা কোনো শুল্ক দিয়ে পার হচ্ছে কিনা তা এখনও অস্পষ্ট। গত সপ্তাহে জাপানের একটি এলএনজি জাহাজ এই প্রণালী পার হয়েছে। জাপানি কোম্পানি মিৎসুই ওএসকে লাইন্স তাদের কর্মীদের নিরাপত্তার কথা জানালেও কোনো শুল্ক দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে মুখ খোলেনি। তবে এই সাময়িক নিশ্চয়তা কতদিন টিকবে তা নিয়ে জনমনে বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত পর্যায়ে করা এই চুক্তিগুলো যুদ্ধের ভয়াবহতার সামনে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত। বিশেষ করে যেসব জাহাজ পানামা বা মার্শাল আইল্যান্ডের পতাকা ব্যবহার করে তাদের নিরাপত্তা এখনও ঝুঁকির মুখে। একদিকে ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের হুমকি, অন্যদিকে ইরানের কৌশলগত কূটনৈতিক চাল। দুয়ের মাঝখানে পড়ে অস্থির বিশ্ব জ্বালানি বাজার। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিক্ষোভে অস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদকারীদের অস্ত্র সহায়তার দাবি তেহরানের বিদেশি ষড়যন্ত্রের অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে, যদিও কোনো নতুন অস্ত্র সহায়তা পায়নি বলে জানিয়েছে কয়েকটি কুর্দি সংগঠন।
ইরানে চলমান যুদ্ধের মধ্যে দেশটিতে হওয়া সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডিসেম্বর ও জানুয়ারির বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্র ইরানের সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়েছিল। তার বক্তব্য অনুযায়ী কুর্দি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিবাদকারীদের কাছে অস্ত্র পৌঁছানোর বিষয়টি আলোচনায় আসে। এতেই ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার ধারণা তৈরি করেছে। এই ইঙ্গিত তেহরানের দীর্ঘদিনের অভিযোগকে আরো জোরালো করে তুলেছে। আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভ উস্কে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছিলেন। ইরানি নেতৃত্বের দাবি, বিক্ষোভে সহিংসতা ও প্রাণহানির পেছনে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠীগুলোর ভূমিকা ছিল। তবে এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। কুর্দি কয়েকটি সংগঠন জানিয়েছে তারা কোনো নতুন অস্ত্র সহায়তা পায়নি এবং আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার পক্ষেই অবস্থান নিয়েছিল। এ কারণে ট্রাম্পের ইঙ্গিত কতটা বাস্তবতার প্রতিফলন তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়ন থেকে শুরু হয়ে তার সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী দমন অভিযানে হাজার হাজার মানুষ নিহত এবং বিপুল সংখ্যক মানুষ গ্রেপ্তার হন। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ও পাল্টা অভিযোগ ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং বিরোধী গোষ্ঠীগুলোর অবস্থানে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আল মাগাজি এবং শেখ রাদওয়ান এলাকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এর মধ্যেই চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় স্থানীয় সময় সোমবার ইসরায়েলি সেনাদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আল কারারা, খান ইউনিস এবং শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বাহিনী বেসামরিক যান ও ভিড় লক্ষ্য করে হামলা চালায়। এতে শিশু ও নারীসহ অনেকেই আহত হন। শেখ রাদওয়ান ও আল মাঘাজি অঞ্চলে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আল মাঘাজি শরণার্থী শিবিরের কাছে স্কুলসহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। আগে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল এই জায়গা। স্থানীয়রা জানান, সেখানকার বাসিন্দারা নিজেদের রক্ষা করতে গিয়েও ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে হচ্ছে। আল আকসা মার্টায়ার্স হাসপাতালের তথ্য অনুযায়ী আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীরা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও চিকিৎসায় ব্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মীও ইসরায়েলি সেনাদের আক্রমণে নিহত হন। অক্টোবর থেকে কার্যকর শান্তি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ বিনিময় চলছে। হামাস দাবি করেছে তাদের অস্ত্র হস্তান্তর না হওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়ায় বাধা আসছে। 2 বছরের হামলায় 72,000 ফিলিস্তিনি নিহত ও 1,72,000 আহত হয়েছেন। অবকাঠামোর 90% এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। ইরান ইস্যুতে দূরত্ব রাখছে উত্তর কোরিয়া। কৌশলগতভাবে নতুন বার্তা পিয়ংইয়ংয়ের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সংলাপের পথ খুলতেই অস্ত্র সহায়তা থেকে বিরত থাকার ইঙ্গিত। এদিকে ক্ষমতার উত্তরাধিকার নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। সামনে আসছে কিম জং উনের পরিবারের নাম। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে পিয়ংইয়ং দূরত্ব বজায় রাখছে। উত্তর কোরিয়া থেকে তেহরানের কাছে অস্ত্র বা সামরিক সরঞ্জাম পাঠানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে ধারণা দেওয়া হয়েছে। এই অবস্থানকে ভবিষ্যৎ কূটনৈতিক হিসেবের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষণে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরায় শুরু করার সম্ভাবনা তৈরি করতেই এই সতর্ক অবস্থান নিয়েছে পিয়ংইয়ং। যদিও তারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সমালোচনা করেছে, তবু ইরানের বিষয়ে তাদের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে নরম ও সীমিত রাখা হয়েছে। একই সময় অভ্যন্তরীণ রাজনীতিতেও নজর কাটছে নতুন ইঙ্গিত। কিম জং উন তার কিশোরী কন্যাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক এক সামরিক প্রদর্শনীতে তার উপস্থিতি ও ট্যাঙ্ক চালানোর দৃশ্যকে উত্তরাধিকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর আগে উত্তরসূরি হিসেবে কিম ইয় জং এর নাম আলোচনায় থাকলেও নতুন এই ইঙ্গিত রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের আভাস দিচ্ছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কেও সাম্প্রতিক এক ঘটনায় দুঃখ প্রকাশের মাধ্যমে সীমিত কূটনৈতিক সাড়া দিয়েছে পিয়ংইয়ং। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ এবং অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাসী বিষয়গুলোকে সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে উত্তর কোরিয়া। রাশিয়ার প্রধান তেল বন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ইউক্রেনের ওডেসা শহরে রুশ হামলায় 3 জন নিহত হয়েছেন। হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শক্তি অবকাঠামোতে পরস্পর হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন।
রাশিয়ার দক্ষিণের তেল বন্দর নভরোসিস্কে ইউক্রেনের ড্রোন হামলায় অ্যাডমিরাল ম্যাকার্প রকেট ক্যারিয়ার, যুদ্ধজাহাজ এবং তেল রিগকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে থাকা লোডশেডিং স্টেশন, স্টোরেজ ট্যাঙ্ক এবং পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের ওডেসা শহরে রুশ হামলায় মা ও কন্যা সহ কয়েকজন নিহত হয়েছেন। প্রায় 16,700 পরিবারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকর্মী এবং দমকল কর্মীরা ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্কুল, আবাসিক ভবন ও শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি তাদের শক্তি খাত লক্ষ্য করে হামলা থামায় তাহলে তারাও সমানভাবে জবাব দেবে। তিনি আরও জানান, মার্কিন মধ্যস্থতা ইউক্রেনের প্রস্তাবনা রাশিয়ার কাছে পৌঁছে গেছে। ইউক্রেন নিরাপত্তা গ্যারান্টি, স্থায়ী শান্তি এবং যুদ্ধ শেষ করার রাজনৈতিক ও আইনি ভিত্তি তৈরি করতে কাজ করছে। অন্যদিকে রাশিয়া বলছে, বাল্টিক দেশগুলো যদি ইউক্রেনীয় ড্রোনের জন্য আকাশপথ ব্যবহার করতে দেয় তবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়াকে এর মধ্যেই সতর্ক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ সেতুসমূহ ধ্বংসের হুমকি দিয়েছেন। এই হুমকি বাস্তবায়িত হলে লাখো কোটি টাকার অবকাঠামো, জনজীবন বিপন্ন হবে। তেহরান সতর্ক অবস্থানে রয়েছে, আর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সম্ভাব্য প্রভাব নিয়ে বেশ উদ্বিগ্ন। হরমুজ প্রণালী না খোলার পরিপ্রেক্ষিতে ইরানের গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে সেতু দিবস হিসেবে উল্লেখ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্কুল, গবেষণা কেন্দ্র এবং ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বিমান হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়তে পারে। গত সপ্তাহে কারাচ শহরের নতুন B1 সেতু বিমান হামলায় ধ্বংস হয়। তখন নওরোজ উদযাপনের সময় সেতুর নিচে পিকনিকে থাকা 8 জন নাগরিক নিহত হন। সেতুটি তখনও অসম্পূর্ণ ছিল। বিশ্লেষকরা এটিকে ইরানের উন্নয়ন ধ্বংস কৌশলের অংশ হিসেবে দেখছেন। ইরানের সেতু ব্যবস্থাপনা অনুযায়ী দেশটিতে প্রায় 3 লাখ সেতু রয়েছে। এর মধ্যে বড় এবং গুরুত্বপূর্ণ 5টি সেতু রয়েছে। পারস্য উপসাগর সেতু কেশম দ্বীপে অবস্থিত 3.4 কিলোমিটার দীর্ঘ এটি ভারতে ও রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক পরিবহন করিডোরের অংশ। উর্মিয়া লেক সেতু তাবরিজ ও উর্মিয়াকে সংযুক্ত করে। এটি 1.7 কিলোমিটার দীর্ঘ এবং ধ্বংস হলে পরিবহন ও পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। এছাড়া সাদ্র মাল্টিলেভেল এক্সপ্রেসওয়ে সেতু তেহরান শহরে দৈনিক লাখ লাখ মানুষ এটি ব্যবহার করে। ধ্বংস হলে নগর চলাচল বিপর্যস্ত হবে। কারণ 4 আর্ক সেতু শাহরি কোর্ট ও ইজেকে সংযুক্ত করেছে। বাঁধের ওপর অবস্থিত হওয়ায় বোমাবর্ষণ হলে প্লাবন হতে পারে। গাদির কেবল স্টেট সেতু আহবাজে অবস্থিত। এটি কারুন নদীর ওপর অবস্থিত ইরানের তেল ও স্টিল শিল্প কেন্দ্রকে সংযুক্ত করেছে। এই সেতুগুলো ধ্বংস করলে শুধু নগর ও প্রাদেশিক যোগাযোগ ব্যাহত হবে না, অর্থনৈতিক ক্ষতি, জনজীবনের ঝুঁকি এবং পরিবেশগত বিপর্যয়ও ঘটতে পারে। আন্তর্জাতিক ও জাতীয় পর্যবেক্ষকরা এই হুমকিকে গুরুতর বলে মনে করছেন। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজের পাশাপাশি এই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়বে। বাধাগ্রস্ত হবে আমদানি রফতানি বাণিজ্য। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এবং বিশ্ব বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দেব। ইয়েমেনে থাকা হাউতি বিদ্রোহীরা এই পথ নিয়ন্ত্রণ করে। যদি এটি বন্ধ হয় তাহলে তেল ও পণ্য পরিবহনের চেইন ভেঙে যেতে পারে। হরমুজ প্রণালীর সাময়িক বন্ধের পর এই নৌপথের গুরুত্ব আরও বেড়েছে। বাব আল মান্দেব ও হরমুজ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের তেলের প্রায় 25% সরবরাহ আটকে যেতে পারে। সৌদি আরবের ইয়ানবু বন্দর এবং ইস্ট ওয়েস্ট পাইপলাইন হরমুজের বিকল্প হলেও রয়েছে সীমাবদ্ধতা। নৌপথে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক তেল বাজারে দামের অস্বাভাবিক উত্থান ও সরবরাহের সংকট তৈরি হবে। ইরান সমর্থিত হাউথিরা এর মধ্যেই প্রমাণ করেছে তারা নৌপথ বন্ধ করতে সক্ষম। গাজা যুদ্ধে তারা কিছু জাহাজ আটকে দিয়েছিল এবং সাম্প্রতিক সময়ে কয়েকটি মিসাইল ও ড্রোন হামলাও করেছে। তারা চাইলে বাব আল মান্দেব দ্রুত বন্ধ করতে পারবে বলে মনে করা হচ্ছে। বাব আল মান্দেব বন্ধ হলে এশিয়ার রপ্তানি পণ্য ও তেলের প্রবাহ ইউরোপে পৌঁছাতে দেরি হবে। বিশেষজ্ঞরা এটিকে ভয়ঙ্কর পরিস্থিতি বলে আখ্যা দিয়েছেন। মহাকাশে মানব ইতিহাসে নতুন দিগন্ত স্পর্শ করল নাসার আর্টেমিস 2। অ্যাপোলো 13-এর 56 বছর আগের রেকর্ড ভেঙে 4 জন নভোচারী এখন পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বে পৌঁছেছেন। চাঁদের দূরবর্তী অংশের ফ্লাইবাইরে তারা অজানা ভূপৃষ্ঠের ছবি
ও তথ্য সংগ্রহ করছেন। এগুলো ভবিষ্যতের মহাকাশ অভিযানকে নতুন দিক নির্দেশ করবে বলে জানিয়েছে সংস্থাটির প্রধান। নাসার চাঁদে যাওয়ার অভিযান আর্টিমিস 2 নভোচারীরা 4,171 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অ্যাপোলো 13 রেকর্ড ভেঙেছে। সর্বোচ্চ দূরত্ব হবে প্রায় 4,06,788 কিলোমিটার। এটি মানব ইতিহাসে সর্বাধিক দূরত্ব। ফেরার পথে ওরিয়ন ক্যাপসুল ফ্রি রিটার্ন ট্রানজেক্টরিতে পৃথিবীর দিকে আসবেন তারা। যাত্রা প্রায় 4 দিন দীর্ঘ হবে। ফ্লাইবাই চলাকালীন ক্রু চাঁদের দূরবর্তী পৃষ্ঠের অজানা এলাকা পর্যবেক্ষণ করবেন। একটি ছবি দেখায় ওরিয়েন্টাল বেসিন চাঁদের বিশাল একটি গর্ত, যা আগে শুধুমাত্র অপ্রাণিত মহাকাশ মিশনের মাধ্যমে দেখা গিয়েছিল। প্রযুক্তির উন্নতির পরও মানব চোখের পর্যবেক্ষণ সবচেয়ে কার্যকর, কারণ চোখের রিসেপ্টর সংখ্যা কোনো ক্যামেরার তুলনায় অসীম। কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে ক্রুতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হলেন ভিক্টর গ্লোভার, প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী, ক্রিস্টিনা কচ, প্রথম নারী নভোচারী এবং জেরেমি হ্যানসেন, প্রথম নন আমেরিকান নভোচারী। ফ্লাইবাইয়ের প্রায় 40 মিনিটের জন্য সকল যোগাযোগ বন্ধ থাকবে, কারণ ক্রু চাঁদের পেছনের অংশ অতিক্রম করবে। ফ্লাইবাইটি আর্টেমিস 3 এবং আর্টেমিস 4 এর জন্য গুরুত্বপূর্ণ। নভোচারীরা চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে নোট নেবেন। নাসার প্রধান জ্যারেট আইজ্যাকম্যান বলেছেন, এই মিশন ভবিষ্যতের লুনার ল্যান্ডিং ও মহাকাশ গবেষণার পথ সুগম করবে।